গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে আগুনে পুড়ে ছাই ৫ শতাধিক ঘর, সব হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। বাঁচাতে পারেনি শেষ সম্বলটুকুও, আহত কয়েকজন। গ্যাস সিলিন্ডার যারা ব্যবহার করে হয়তো এখান থেকে আগুনটা লাগতে পারে। ১,০০০-এর মতো ঘর ইতিমধ্যে একেবারে বশীভূত হয়ে গেছে। ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। মশার কয়েল থেকে সূত্রপাত, প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। আগুনের সূত্রপাত আসলে আমার তদন্ত সাপেক্ষে বলতে হবে, বাট অনেকে স্থানীয়ভাবে বলছে যে মশার কয়েল থেকেই নাকি আগুনের সূত্রপাত। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর ওয়ারিতে বহুতল ভবন থেকে নবজাতক ফেলে দেওয়ার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের বিচারের দাবি স্থানীয়দের। টাকার বিনিময়ে ভর্তি আর চাকরির পরীক্ষা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, পাল্টে ফেলা হয় ছবি স্বাক্ষর। আটকের পর জামিনে বেরিয়ে আবারও জড়ান অপরাধে। আমার সন্তান আমি বুকে চাই, এই চাই আমি শেখ হাসিনার কাছে। থামছে না অবৈধভাবে সমুদ্র পথে বিদেশ যাত্রা, লিবিয়ায় জিম্মি মাদারীপুর ও গোপালগঞ্জের শতাধিক যুবক। লাখ লাখ টাকা দিলেও মিলছে না মুক্তি, উৎকণ্ঠায় স্বজনরা। 2 বছর পর বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় কাল, আসামিদের ফাঁসি চান বাবা মা। অভিযোগ প্রমাণ হয়েছে 25 আসামির, দাবি রাষ্ট্রপক্ষের। এবং কন্টেইনার চুরি বন্ধে চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার সিস্টেম, ডিসেম্বরেই কার্যকর। বাংলাদেশ ব্যাংক সম্পৃক্ত না হলে ভেস্তে যাওয়ার শঙ্কা। টঙ্গীর মাজারবস্তি এলাকায় শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 5 শতাধিক ঘর। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন কয়েকজন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারা ঘর করে করে এখানেই করতেছে। আমার ডেকাটারের ব্যবসা, আমি ডেকাটারের ব্যবসা করি। আমার এখানে গোডাউন ছিল, সেই গোডাউন পুড়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এই গোডাউন 30 লক্ষ টাকার মাল ছিল। লাল গালিচা সহকারে কার্পেটার সহ এখনো পুড়তেছে। ধারে পায়ে ধরছি, এই মসজিদের মুক্তি সব সুদ্ধা পায়ে ধরছে, পায়ে একটা গাড়ি দেয় নাই, নেতার অন্ধে গাড়ি আইতে দেয় নাই গা। এন্দা একটা গাড়ি দিলে হাজার হাজার মানুষের ঘর ব্যস্ত, অন্ধা গাড়ি দেয় নাই। চাল কইরা অন্ধা গাড়ি আটকাই দিছে, অন্ধা আটকাই দিছে, মাঝখানে একটা গাড়ি দেয় নাই। এই মানুষটির কি হইব? এন্দা এদিকে যদি পানি দেন, উঁচাইলে যদি পানি দেন, তাহলে আগুনটা নিয়ন্ত্রণ হয়ে যাবে, কিন্তু ওনারা আসে না। আচ্ছা, সেটা হচ্ছে মানে এখানে কি কারণে আগুন লাগতে পারে? এখানে তো শুধুমাত্র মানুষ থাকে, এখানে তো কোনো কলকারখানা বা কি কারণে আগুন লাগতে পারে এটা বলতে পারেন, আমরা তো ঘুমায় আসছিলাম। 5 শতাধিক ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, পুড়ে গেছে বেশ কিছু দোকানপাটও। আগুনের সূত্রপাত নিশ্চিত নয়, তবে মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে বলে মনে করছে ফায়ার সার্ভিস। কি এখানে ওয়াটার রিজার্ভার, ফায়ার হাইড্রেন্ট সিস্টেম বা এই ধরনের কিন্তু সিস্টেম আমাদের দেখতে পাই না। ইভেন এগুলোর অনুপস্থিতি এবং এই বস্তি এলাকায় কিন্তু অপরিকল্পিত। এখানে যে আমরা ঢুকবো, আমাদের যে ফায়ার ফাইটিং টিম এখানে ঢুকে ফায়ার ফাইট করবে, সেটাও কিন্তু মানে বাধাগ্রস্ত হয়। আগুনের সূত্রপাত আসলে আমার তদন্ত সাপেক্ষে বলতে হবে, বাট অনেকে স্থানীয়ভাবে বলছে যে মশার কয়েল থেকেই নাকি আগুনের সূত্রপাত। এবং আপনারা যদি দেখেন এই বস্তির যে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানান স্থানীয় কাউন্সিলর। আগুনটা সম্ভবত 3:30 বা তার কিছু আগ পরে লাগছে। আমি জানার সাথে সাথে চলে আসছি, আইসা দেখি যে একদম আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়াই পড়তেছে। আমাদের প্রায় 1,000-এর মতো ঘর ইতিমধ্যে একেবারে বশীভূত হয়ে গেছে, যেটার এক বিন্দুমাত্র অবশিষ্ট নাই। আর বাকি যারা আছে অনেকের ঘর আংশিক পুড়ছে, অনেকে আর কেউই ঘর থেকে কোনো মালামাল বাহির করতে পারে নাই। আগুনে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো এখন অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায়। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাজীবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজীব, কি অবস্থা এখন? ভয়াবহ আগুনে কিন্তু পুড়ে গেছে এই যে টঙ্গীর মাজার বস্তি, সেই বস্তির প্রায় 1,000 ঘর। এবং
মানুষ কিন্তু অসহায় হয়ে পড়েছে। কারণ আপনারা জানেন যে এইটি একটি সরকারি জায়গা এবং এখানে কোন রকমের টিন শেড দিয়ে তারা ঘর বাড়ি বানিয়ে সেখানে কিন্তু জীবনযাপন করে আসছিল দীর্ঘদিন যাবৎ। রাত ৩টা ৩০ মিনিটেরও পর হঠাৎই আগুনের সূত্রপাত তারপর পর কিন্তু ছড়িয়ে যায়। কারণ জানেন যে এটি একটি ঘিঞ্জি এলাকা এবং আগুন খুব দ্রুতই কিন্তু পুরো বস্তিতে ছড়িয়ে যায়, যে কারণে এখানে ভয়াবহতা তীব্র থেকে তীব্রতর হয়। কিন্তু তাদের অভিযোগ হচ্ছে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক না আসার কারণে কিন্তু যে দক্ষিণ অংশ রয়েছে সেই দক্ষিণ অংশ কিন্তু একেবারেই রক্ষা করা যায়নি। আরেকটি বিষয় যদি বলি যে হতাহতের কোনো খবর আমরা এখনো পাইনি, কিন্তু মানুষের কিন্তু তাদের যে থাকার আবাসস্থল একেবারেই কয়লা হয়ে গিয়েছে। আপনারা দেখছেন যে টিন পুড়ে এবং ঘরের যে শুধুমাত্র তাদের একটি করে খুঁটি ছাড়া আসলে কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না, সবকিছু পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে। যে নারী গার্মেন্টস কাজ করে সেই নারীর কিন্তু একটি ঘর আর সংসার আর আসবাবপত্র ছাড়া খুব বেশি কিছু থাকার কথা নয়। তারা বলছেন যে নিঃস্ব হয়ে গিয়েছেন এবং সরকারের এবং এখানকার স্থানীয় জনপ্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা। এই যখন অবস্থা তখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে একটি ঘর, এই ঘরে কিন্তু একটি খাট এবং আলমারি সহ যে আসবাবপত্র সবকিছুই পুরে কয়লা হয়ে গিয়েছে। এই মালিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন রাত ৩টা ৩৫ মিনিটে হঠাৎ করে তিনি আগুনের তাপ অনুভব করেন এবং তখনই পিছনের দরজা দিয়ে কিন্তু তিনি বেরিয়ে যান এবং যে কারণেই তিনি নিজে রক্ষা পেয়েছেন। এই যখন অবস্থা তখন আমরা আরো কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা হাউমাউ করে কেঁদে উঠছেন, বলছেন যে রাতে যখন ঘুমাতে যায় তখন তারা তাদের ঘর ছিল, বাড়ি ছিল, আসবাবপত্র ছিল, কিন্তু যখন তারা এই আগুনের ভয়াবহতায় ঘর থেকে দৌড়ে পালায় সকালবেলা কিন্তু তাদের আর কিছুই অবশিষ্ট থাকে না, তাদের শুধু কয়লা হয়ে যায়। এই যখন অবস্থা, আমি আরেকটু জানাতে চাই এই বস্তিটিতে অর্থাৎ হাজির যে বস্তি, মাজার বস্তি যাকে বলে আর কি, এই বস্তিতে ২০০৫ সালেও এরকম একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আসলে আমরা ফায়ার সার্ভিসকে কাজ করতে দেখছি যে ভেতরে কেউ আহত বা কোনো অংশে কেউ পড়ে আছে কিনা সেই বিষয়টি দেখার জন্য। তবে ফায়ার সার্ভিস বলছে যে এখনো পর্যন্ত কোনো নিখোঁজের সংবাদ তাদের কাছে নেই, তবে দুই একজন আহত রয়েছে এবং একটি বাচ্চা শিশু আহত রয়েছেন বলেও আমাদের কাছে তথ্য রয়েছে। এই যখন অবস্থা তখন আমরা কিন্তু জানাচ্ছিলাম যে মানুষের ভয়াবহতা কতটুকু, আসলে যে মানুষগুলো অসহায় হয়ে পড়েছে, থাকার ঘর নেই, হাউমাউ করে কান্নাকাটি করছে, তাদের আসলে সরকারের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বারবারই আসলে সহযোগিতার দাবি জানাচ্ছে। আমি যদি বলি যে টুঙ্গি বাজার বস্তিতে যে ভয়াবহতা আগুনের, সেই ভয়াবহতা এখন কিন্তু নিয়ন্ত্রণে আসছে সকাল 6টার দিকে আগুন। তো এই ছিল আমার কাছে সবশেষ। জাফর, গাজীপুরে আগুনে পুড়ে গেছে প্রায় 1000 খানেক ঘর। সে খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান। রাজধানীর ওয়ারিতে সদ্যজাত শিশুকে বহুতল ভবন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ওয়ারির হেয়ার স্ট্রিটের নাভানা টাওয়ারের পাশের গলিতে রাত 11টার দিকে হঠাৎ ভারী কিছু পড়ার শব্দ পান পথচারীরা। প্রথমে ময়লার ব্যাগ মনে হলেও কাছে গিয়ে তারা দেখতে পান সদ্যজাত শিশু পড়ে আছে মাটিতে। শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয় এলাকাবাসী। নাভানা টাওয়ার থেকে একজন প্রসব করা বাচ্চা, মানে 1 ঘন্টা বা আধা ঘন্টা হয়েছে, এমন একটা বাচ্চাকে ফালানো হয়েছে। নিবেদিতা থেকে চিকিৎসা নিয়ে ওরা বলছে যে অক্সিজেন দিয়ে দিতেছি, আমাদের দ্বারা মানে এত বড় একটা রিস্ক নেওয়া পসিবল না, তো আপনার একটা ঢাকা মেডিকেলে নিয়ে চলে যান। তারা এখন ঢাকা মেডিকেলে এখন চিকিৎসা কর্মরত আছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়রা নাভানা টাওয়ারের বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি চালালেও কাউকে শনাক্ত করতে পারেননি। পুলিশ বলছে তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটার বিষয়ে আমরা এখনো ডেফিনিট শিওর না। তারা উৎক্ষিপ্ত জনতা যেটা বলতেছে এটা রাইট ও রং, এটা আফটার ইনভেস্টিগেশন কিছু বলা যাবে না। এদিকে স্থানীয় জনগণের দাবি এই নির্মম কাজের বিচার। হাসপাতালে চিকিৎসারত শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। সিলেটের সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার জন্য মাত্র একটি নির্বাচন অফিস। প্রতিদিনই ভিড় করেন শত শত মানুষ। সেবা দিতে হিমশিম অবস্থা। সামান্য অর্থের বিনিময়ে অন্যের হয়ে ভর্তি ও চাকরির পরীক্ষা দিচ্ছেন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আসল পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর ঘষামাজা করে সম্পন্ন হয় এই অসাধু প্রক্রিয়াটি। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বারবার ধরা পড়লেও জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছেন তারা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নৈতিকতার চর্চা না থাকায় শীর্ষ মেধাবীরাও জড়াচ্ছেন অপরাধে। আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধ করলে প্রাতিষ্ঠানিক পরিচয় না দেখে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শাকির আহমেদের রিপোর্ট। বেকারের সব স্বপ্ন আর চাওয়া পাওয়া যেন একটি চাকরিকে ঘিরে দিনের পর দিন হন্যে হয়ে ছুটতে হয় এই সোনার হরিণের পিছনে, অংশ নিতে হয় পরীক্ষা যুদ্ধে। তবে আছে উল্টো চিত্রও। কেউ কেউ খোঁজেন ভিন্ন পথ, অন্যের কাঁধে পা দিয়ে পার হতে চান বৈতরণী, আর সেই কাজে ব্যবহার করেন শীর্ষ মেধাবীদের। গত 19 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী হামিদ শিকদার হিমেলকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবার ও সহপাঠীরা। পরে জানা যায়, হিমেল টাকার বিনিময়ে আরেকজনের চাকরির পরীক্ষা দিতে গিয়ে টাঙ্গাইলে পুলিশের হাতে আটক হয়েছেন। টাঙ্গাইলে শুক্রবারে যে পরীক্ষা হয়েছিল খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদের, সেখানে সে প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় সে যখন ধরা পড়ে, তাকে ওখানে ভ্রাম্যমাণ আদালত সাথে সাথে তাকে 1 মাসের জেল দেয়। শুধু হিমেলই নন, এবছর 14 নভেম্বর 20,000 টাকার বিনিময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের এক ভর্তিচ্ছুর পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন বুয়েট শিক্ষার্থী শিপন তহিদুল হাসান। আর 31 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় আরেকজনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক হন রংপুরের কারমাইকেল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী মাসুদ সরকার। অপরাধ বিশ্লেষকরা বলছেন, মেধার সঙ্গে নৈতিকতার চর্চা না থাকায় শীর্ষ মেধাবীরাও অপরাধে জড়াচ্ছেন। নৈতিক শিক্ষার কিন্তু কিছু বাস্তবিক অনুশীলন আছে, যেটি অন্যান্য দেশগুলো করে থাকে, সেই অবস্থাগুলো চর্চা করতে হবে। প্রক্সি সহ পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের ধরতে রাখা হচ্ছে সতর্ক দৃষ্টি, এমনটি বলছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের স্পষ্ট কথা হচ্ছে যে আমাদের ভিজিলেন্স পুরোপুরি রয়েছে এটার উপরে। পুলিশ বলছে, বারবার ধরা পড়লেও জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছেন মেধাবীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুর ও গোপালগঞ্জে শতাধিক যুবক। স্থানীয় দালালদের লাখ লাখ টাকা দিয়েও মিলছে না মুক্তি। সন্তানরা ফিরে না আসায় ঘরে ঘরে চলছে কান্নার রোল। লোভের কারণে অবৈধ পথে বিদেশ যাত্রায় বারবার এমন ঘটনার জন্ম দিচ্ছে জানিয়ে জেলা প্রশাসন বলছে, তাদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদত আখন। মাদারীপুরের রাজৈর উপজেলার বৌল গ্রামের রেভা বেগম সারাক্ষণ চোখের পানি ঝরছে, কবে ফিরবে আদরের সন্তান সামিউল। শুধু রেবা বেগমই নন, তার মতো সদরের রাজারহাট এলাকার লিমা বেগম কষ্ট আর উৎকণ্ঠায় আছেন স্বামী সুজন মাতুব্বরের অপেক্ষায়। জমি জমা বেচা, স্বর্ণ, ঘর বাড়ি বেচা টাকা দিছি, কিন্তু কিছুই করে নেই। এই জায়গায় এখনো আটকা আছে, অসুস্থ হয়ে গেছে। সরকারের কাছে দাবি করি, আমার সন্তান আমি বুকে চাই, এই চাই আমি শেখ হাসিনার কাছে। একই অবস্থা গোপালগঞ্জ ও মাদারীপুরের মিরাজ ফকির, সুজন মাতুব্বর, ফরিদ মোল্লা, নাইম হাওলাদার, রুবেল মোল্লা, নাবিল খান সহ শতাধিক যুবকের পরিবারে। 2 মাস আগে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় লিবিয়ার মাফিয়াদের হাতে আটক হন তারা। পরে তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে দফায় দফায় আদায় করা হয় মুক্তিপণের লাখ লাখ টাকা, তবুও মুক্তি মিলছে না তাদের। দেশের দালাল আছে, লক্ষণ দালাল বরাবর স্বামী নাই, আমার 22 লাখ টাকা গেছে, আমি বাড়ি ঘর বেচছি, আমি দিছি। দালালের আমরা বিচার চাই, আর ফাঁসি চাই, আমাকে ছেলে আমাকে বুকে ফিরে দাও। জেলা প্রশাসন বলছে, এত কিছুর পরেও লোভের কারণেই দালালদের ফাঁদে পড়ে জীবন হারাচ্ছে অনেক যুবক। এইগুলো আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করবে। তো আমাদের কাছে আবেদন করলে আমরা হয়তো সেগুলো সরকারের কাছে ফরওয়ার্ড করব। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের তৎপরতার অভাবেই খোকন মাতুব্বর, তোতা কাজী, ফরিদ মোল্লা, দুলাল কাজী, রফিকুল সহ শত শত দালাল গড়ে উঠছে মাদারীপুর ও গোপালগঞ্জে। এদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ আর মামলা হলেও অদৃশ্য কারণেই ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় তারা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দীর্ঘ 2 বছরের বিচার প্রক্রিয়া শেষে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় কাল। আসামিদের মৃত্যুদণ্ডের প্রত্যাশা করছেন তার পরিবার। সহপাঠী ও শিক্ষকদেরও প্রত্যাশা, রায়ের মধ্য দিয়ে বন্ধ হোক শিক্ষাঙ্গনের র্যাগিং। মার্জিয়া মুমুর রিপোর্টে বিস্তারিত।
2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। বারবার প্রাণে বাঁচানোর আকুতি জানালেও থামেনি পাষণ্ডরা। 6 ঘন্টা নির্যাতনের পর মারা গেলে হলের দোতলা ও নিচতলার মাঝামাঝি সিঁড়িতে ফেলে রাখা হয় আবরারের লাশ। সিসিটিভির ফুটেজে ধরা পড়ে এ দৃশ্য। শনাক্ত করা হয় আসামিদের। ময়নাতদন্তকারী চিকিৎসক আদালতে জানান, মাথা, বুকসহ পুরো শরীরে হাতুড়ি, ক্রিকেট স্ট্যাম্প ও স্কিপিং রোপের নির্মম আঘাতের কারণেই মারা যান আবরার। দীর্ঘ 2 বছর বিচার প্রক্রিয়া শেষে রোববার আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করবেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। রায়ের আগ মুহূর্তে সন্তান হারা বাবা মায়ের আর্তনাদ ন্যায় বিচারের। সন্তান হারানোর পর এই যে প্রত্যেকটা দিন যায়, যে কত কঠিন দিন। আমরা সবাই চাই 25 জন আসামি আছে তাদের প্রত্যেকের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। ভবিষ্যতে যাতে এইভাবে কারোর মা বাবার বুক যাতে খালি না হয়। সহপাঠীর বিচারের দাবিতে সে সময় রাজপথে আন্দোলনে নামে বুয়েট শিক্ষার্থীরা। দেশ জুড়ে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি ও র্যাগিং বন্ধের দাবিও ওঠে। এবার তাদের প্রত্যাশা, রায়ের মধ্য দিয়ে র্যাগিং মুক্ত হবে দেশের শিক্ষাঙ্গন। র্যাগিং কিংবা ছাত্র রাজনীতির যে প্রভাবটা, সেই প্রভাব যাতে মুক্ত হওয়ার একটা অঙ্গীকার আমরা দেখতে চাই রায়ের মাধ্যমে। আমরা চাই না আর কোনো আবরার বা আর কোনো সোনিয়া আপু যাতে এরকম শিকার না হয়, তার জন্য আমরা একটা দৃষ্টান্তমূলক বিচার চাই। চেইনের মতো হয়ে গিয়েছিল যে যারা নতুন ব্যাচ আসছে তাদেরকে আগের ব্যাচ র্যাগিং দিচ্ছে। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রদের মধ্যে যে একটা মেসেজ যাবে যে আসলে যদি কেউ অন্যায় করে তাহলে সেই অন্যায়ের যেই যথোপযুক্ত শাস্তি সেটা তাকে পেতে হবে। আলোচিত এই হত্যা মামলায় বাবাসহ ৪৫ জন সাক্ষ্য দিয়েছেন আদালতে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 8 জন। রাষ্ট্রপক্ষের দাবি 25 আসামির অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। সকল দালিলিক সাক্ষী প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ মেধাবী ছাত্র আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলার বিচার সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। আবরার হত্যা মামলার রায়ের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সাজার পাশাপাশি দেশের সকল শিক্ষাঙ্গনকে র্যাগিং মুক্ত করার নির্দেশনা দেবেন আদালত, এমন প্রত্যাশা সবার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম জালিয়াতি বন্ধের পাশাপাশি কন্টেইনার চুরি ঠেকাতে এবার ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার সিস্টেম চালু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 1 ডিসেম্বর থেকে 6টি শিপিং লাইনের আমদানিকৃত পণ্য খালাসে সিএনএফ এজেন্টদের নতুন পদ্ধতিতে ডেলিভারি অর্ডার জমা দিতে হবে। তবে বন্দর কাস্টম সহ সেবা গ্রহণকারী সংস্থাগুলোর মতো বাংলাদেশ ব্যাংককে এর আওতায় আনা না গেলে আধুনিকায়নের প্রক্রিয়া ভেস্তে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রাম কাস্টমস হাউসের নিচতলায় দাঁড়িয়ে বা বসে আমদানি রপ্তানি সংক্রান্ত নথিপত্র জমা দিতে হয় সিএনএফ এজেন্টের কর্মকর্তা কর্মচারীদের। যুগের পর যুগ চলে আসছে ম্যানুয়াল এই পদ্ধতি। আবার ডেলিভারি অর্ডার নিতে দৌড়াতে হয় বিদেশি মালিকানাধীন শিপিং এজেন্টদের অফিসে অফিসে। এতে নানা অনিয়ম এবং জালিয়াতির অভিযোগ যেমন রয়েছে, তেমনি জাল নথি দিয়ে একজনের আমদানিকৃত কন্টেইনার অন্যজন খালাস করে নেয়ারও ঘটনা ঘটে। এ অবস্থায় 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার সিস্টেম। এতে করে বিভিন্ন রকম ডিউ নিয়ে যে বিভিন্ন সময় জালিয়াতি কিংবা পারস্পরিক দোষারোপ হতো, যে কেউ বলে আমরা দিয়েছি, কেউ বলে দেই নাই, এই ধরনের কোনো বিষয় আর থাকবে না। প্রথম পর্যায়ে 6টি আন্তর্জাতিক শিপিং লাইনকে পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছে। বন্দর ব্যবহারকারী সবগুলো সরকারি এবং বেসরকারি সংস্থার কাছে থাকবে এর পাসওয়ার্ড। সংস্থাগুলো এতে ঢুকে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে নিতে পারবে ডেলিভারি অর্ডার, আর তার তথ্য তাৎক্ষণিকভাবে চলে যাবে সংশ্লিষ্ট সবগুলো সংস্থার কাছে। এক্ষেত্রে শিপিং এজেন্টদের অফিসে যেতে হবে না সেবা গ্রহণকারী সংস্থাগুলোকে। অনলাইনে চার্জ দিব, চার্জ দেওয়ার পর সে আমার যদি ইলেকট্রনিক ডিউ বন্দরে যেখানে দেখ, আমাকে যেতে না হলে সেটা হচ্ছে যুগান্তরী। মূলত টার্মিনাল অপারেটিং সিস্টেমের আওতায় ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার পদ্ধতি চালু করা হয়েছে। ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন্দরের পক্ষ থেকে কাস্টমস, সিএনএফ এজেন্ট এবং বিদেশি মালিকানাধীন শিপিং লাইনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এর সাথে বাংলাদেশ ব্যাংককে সম্পৃক্ত করা না গেলে আধুনিকায়নের সফলতা নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংক যদি ওটার অ্যাকসেপ্টেন্স দেয়, তখন হয়তো ইলেকট্রনিক বিল অফ লেডিংয়ের অ্যাকসেপ্টেন্স থাকবে, তখন 100% ডিজিটালাইজ করা যাবে।
বছরে গড়ে চট্টগ্রাম বন্দর ৩০ লাখের বেশি কন্টেইনার এবং ১০ কোটি মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করে। আর এ প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত রয়েছে সরকারি বেসরকারি ২৫টি সংস্থা ও প্রতিষ্ঠান। সমসংবাদ, চট্টগ্রাম। দেশের বিভিন্ন বিভাগীয় সদরে জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কাজের জন্য মহানগরীতে রয়েছে আলাদা কার্যালয়, অথচ সিলেটে রয়েছে সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার জন্য একটি মাত্র অফিস। এতে ভোগান্তির শেষ নেই মানুষের। তবে আশার কথা শোনালেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। সার্ভিস প্রত্যাশী এরকম বেশি, ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে যে স্টাফ সংখ্যা কম। সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন কাজের জন্য প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন। স্থান সংকুলন না হওয়ায় অফিসের বাইরে মাঠে দাঁড়িয়ে সেবা দিচ্ছেন অফিসের লোকজন। এই কার্যালয়ে প্রতিদিন সেবা নিতে আসেন ৪০০-র মতো নাগরিক, যার মধ্যে ৭৫% সিটি কর্পোরেশন এলাকার নাগরিক। যেহেতু আবেদনের সংখ্যা বেশি এবং সেই হারে নিষ্পত্তি আসলে করা যায় না বা করা যাচ্ছে না, স্বাভাবিকভাবেই মানুষের একটু সময় লেগে যাচ্ছে আবেদনগুলো নিষ্পত্তি করতে। নগরী থেকে ৮ কিলোমিটার দূরে এই কার্যালয়ে সেবা নিতে এসে ভোগান্তির শেষ নেই। যেটা সিটিতে থাকতো আমাদের আবার এখানে আসতে হতো না, আমরা সিটি থেকে ওইটা নিতে পারতাম। গাড়ি ঘোড়ার প্রবলেম তো আছেই, জ্যাম জট, তারপরে টাইম মতো পৌঁছা যায় না। কাছে থাকলে এটাই সুবিধা হতো, আমরা এত দূরে আসা লাগতো না। এই যে আমার ভোটার আইডি, আমার ওয়াইফের স্বামীর নাম লেখবে আব্দুল গফুর, লেখছে পিতার নাম আব্দুল গফুর। এমন পরিস্থিতি মোকাবেলায় 3টি থানা নির্বাচন কার্যালয় স্থাপনের প্রস্তাব নির্বাচন কমিশনে 3 বছর ধরে আটকে আছে। সিটি কর্পোরেশনের ভিতরে থানা নির্বাচন অফিস, 3টি থানা নির্বাচন অফিসের পদ সৃজনের জন্য নতুন পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি, সেটার কার্যক্রম চলমান আছে। সিলেট সদর উপজেলার ভোটার 2,38,057 জন, আর সিটি কর্পোরেশন এলাকার ভোটার 3,37,557 জন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নওগাঁর হাটগুলোতে বেড সরবরাহ বেড়েছে আমন ধানের। সপ্তাহের ব্যবধানে মন প্রতি 50 টাকা দাম কমায় চাষির ব্যবসায়ীদের দুষছেন। সবশেষ খবর জানাতে মহাদেবপুর হাটে আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। জাফর, আপনাকে ধন্যবাদ। সপ্তাহের ব্যবধানে কিন্তু হাটগুলোতে এখন ধানের ব্যাপক সরবরাহ আমরা লক্ষ্য করছি। বিশেষ করে আমন ধান কেটে তোলার পর এখন হাটে তুলছেন চাষিরা, এবং ধানের সরবরাহ যতটা বাড়ছে, দরের জায়গাটা কিন্তু সপ্তাহের ব্যবধানে আরেক দফা এখানে আমরা কম লক্ষ্য করছি। বিশেষ করে স্বর্ণা 5 জাতের যে ধানগুলো রয়েছে, এই ধানটাই এই জনপদে বেশি হয়ে থাকে, এবং প্রায় প্রতি মনে 50 টাকা পর্যন্ত কিন্তু দর এখানে নেমে গিয়েছে, কমে গিয়েছে। তো এক্ষেত্রে হঠাৎ করে এরকম একটি দর পতন, চাষিরা অনেকটাই হতাশ। তারা বলছেন যে এবছর কিন্তু উৎপাদন করতে গিয়ে তাদের খরচের খাত অনেক লম্বা হয়েছে, কিন্তু প্রথম দিকে দর যেটা পাচ্ছিলেন, পরবর্তীতে এসে কিন্তু এই দরটা দফায় 3 দফায় দরটা কিন্তু নেমে গিয়েছে, এবং দরের জায়গাটা তারা একটা আশা নিয়ে ধানগুলো রোপণ করেছিলেন। প্রথমে তারা 1100 টাকা পর্যন্ত বিক্রি করেছিলেন, তবে আজকের হাটে স্বর্ণা জাতীয় যে ধান এখানে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1000 টাকা মন দরে। তো গেল হাটে কিন্তু 1040 টাকা পর্যন্ত বিক্রি করেছিলেন। তো এরকম সময়ে দরের জায়গাটা তারা বলছেন যে এরকম দফায় দফায় কমে যাওয়ার কারণে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে খরচ বা তাদের যে আশা ছিল, সেই আশাটা কিন্তু ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে তাদের একটা দাবি থাকছে যে হাটগুলোতে সরকারের একটা নজরদারি থাকা দরকার। এরকম দফায় দফায় যদি দর কমে যায়, তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন। এর কারণ হিসেবে বলছেন যে জ্বালানি তেলের খরচ সহ কৃষি খাতের যেসব উপকরণ রয়েছে, এই উপকরণের দর কিন্তু কয়েক দফা বৃদ্ধি হওয়ার কারণে উৎপাদনে বড় ধরনের খরচের খাত যোগ হচ্ছে, কিন্তু ধানের দরের জায়গাটা কিন্তু হাটগুলোতে আনার পর কাঙ্ক্ষিত সেই দরটা তারা পাচ্ছেন না। এই অবস্থায় কিন্তু প্রত্যাশার জায়গাটা অনেকটাই তারা বাধাগ্রস্ত হচ্ছে। এবং আরেকটি বিষয় হলো, দর গেল সপ্তাহ থেকে আজকের বাজার দরের কিন্তু এরকম 50 টাকা নেমে যাওয়ার কারণে তারা কিন্তু যে স্বপ্নটা নিয়ে হাটে ধান তুলছেন, বিভিন্ন ধার দেনা করে কিন্তু তারা ফসল করে থাকেন, এখন সেই ধার দেনা শোধ করতে গিয়ে তাদের অনেকটা সংকটে পড়তে হচ্ছে। এবং তারা যে বিষয়টি বলছেন যে এই আমনের মৌসুমে কিন্তু ধান প্রতি বিঘায় 15 থেকে 16 মণ পর্যন্ত সর্বোচ্চ হয়ে থাকে। একটা স্বপ্ন নিয়ে তারা আশা রাখেন যে ভালো ফলন ঘরে তোলার পাশাপাশি ভালো একটা দর তারা এখানে খোঁজেন, কিন্তু এরকম দফায় দফায় দর নেমে যাওয়ার কারণে এখন কিন্তু চাষিরা অনেকটাই হতাশ, এবং প্রত্যাশিত দর যদি নিশ্চিত করা না হয়, তাহলে তারা কিন্তু আগামীতে
তাদের যে উৎপাদনের যে খরচ বা সার্বিক ফসল ঘরে তোলা পর্যন্ত যে খরচটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতির মুখে পড়বেন, এমন কথা কিন্তু চাষিদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। তো জাফর, এই ছিল নওগাঁর মহাদেবপুরের ধান বেচা কেনার খবর আমার কাছে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে আফ্রিকার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। একই পথে হাঁটছে ইউরোপের অন্যান্য দেশগুলো। তবে এখনই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে আফ্রিকার বেশ কয়েকটি দেশে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে দেশগুলো থেকে আসা ব্রিটিশ ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। আমাদের বিজ্ঞানীরা নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে খুবই উদ্বিগ্ন। এজন্য আমরা আফ্রিকার 6টি দেশের সাথে সব ফ্লাইট বাতিল করেছি। দেশগুলোকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাজ্যের পাশাপাশি আফ্রিকার নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানি, ইসরায়েল সহ কয়েকটি দেশ। একই পথে হাঁটতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশ। এরই মধ্যে ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়ামে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও কড়া নজরদারিতে রাখতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে ভারত। এদিকে নিষেধাজ্ঞার খবরে তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন বিভিন্ন দেশের পর্যটকরা। দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা জানিয়েছে, ফ্লাইট বাতিল করে কিংবা ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ভাইরাসটির বিস্তার রোধ করা সম্ভব নয়। সংস্থাটি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে পুনরায় বিবেচনা করার অনুরোধ জানিয়েছে। এদিকে স্থানীয় সময় শুক্রবার জরুরি এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, নতুন ভ্যারিয়েন্ট ও এর সংক্রমণের বিষয়টিকে পর্যবেক্ষণ করছে তারা। তবে ঢালাওভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মতো সময় এখনো হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি। বঙ্গবন্ধুর স্বাধীনতার আন্দোলনকে ক্রিকেট মাঠ থেকে সমর্থন দিতে 1971 সালের 26শে ফেব্রুয়ারি জয় বাংলা স্টিকার লেখা ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ক্রিকেটার রাকিবুল হাসান। আর সেজন্য তাকে দেখা মাত্র গুলি করার নির্দেশও দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী। স্বাধীনতার 50 বছর পর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে দেশের মানুষের সমর্থন দেওয়ার ঘটনা পীড়াদায়ক। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পরামর্শ তার। রাকিবুল হাসানের তৎকালীন সময়ে দুঃসাহসিক ঘটনা শুনেছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। 1948 থেকে 1971 বাঙালিদের উপর পাকিস্তানের শোষণ পীড়ন ছিল পদে পদে, বাইরে ছিল না ক্রীড়াঙ্গনও। দারুণ প্রতিভার প্রমাণ দিয়ে তৎকালীন পাকিস্তান অনূর্ধ্ব 19 দলে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটার রকিবুল হাসান। বাঙালি বলেই ম্যাচ খেলার সুযোগ দেয়া হয়নি, তাই ক্রিকেট মাঠেই প্রতিবাদ জানান। 1971 সালের 26 ফেব্রুয়ারি দেশ তখন উত্তাল বাঙালির মুক্তির আন্দোলনে। তখন পাকিস্তান দলের হয়ে জয় বাংলা স্লোগানের স্টিকার ব্যাটে লাগিয়ে মাঠে নেমেছিলেন। কামালকে বলেছিলাম যে কামাল, আমি কালকে একটা ঘটনা ঘটাবো, আমি একটা চেতনা সামনে আনবো, একটা প্রতিবাদ আনবো, নীরব প্রতিবাদ। সেটা কি আবার ও বুঝতেই পারে নেই কেউ। আমি বললাম যে আমি একটা জয় বাংলা স্টিকার লাগাবো ব্যাটের। ওদের যে ব্যাট দিছে আমার ওই ব্যাট দেয়নি। আর ওদের ব্যাটের মধ্যে সোর্ড, এই সোর্ড হলো জুলফিকার আলী ভুট্টোর নির্বাচনী মার্কা ছিল। তাই যদি হয় আমি জয় বাংলা স্টিকার লাগাইতে, ম্যাপের মাঝখানে লাল সূর্য উপরে তুললাম। এই স্টিকার আসলো, কামাল নিজেই লাগালো, আমি বললাম ব্যাটটা দিলাম ওই ব্যাটের পিছনে। পরের দিন তো ইতিহাস। আধা মিনিট তাও লাগে নাই বোধ হয় বুঝার জন্য যে কী হয়েছে। এই ব্যাটটা আমাকে এইভাবে ধরে রাখতে হয়েছিল, স্টিকার। পুরো স্টেডিয়াম গর্জে উঠেছিল জয় বাংলা বলে। 1969 সালে অনূর্ধ্ব 25 দলের ট্রায়ালে করাচিতে গিয়েছিলেন রকিবুল, যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন পাকিস্তানি এক ক্রিকেটার। গালি দিল বঙ্গবন্ধু, আইয়ুব খান মেড এ মিস্টেক, হি শুড হ্যাভ কিলড দ্যাট। তারপর একটা খারাপ শট, আমি যে ঘুষিটা মারছিলাম আমি ফ্লাই করে, এক ঘুষি তোর নাকের আওয়াজ পেয়েছিলাম আমি ফেটে যাওয়ার। ক্রিকেট মাঠে এখন অনেক বাংলাদেশি সমর্থন করছেন পাকিস্তানের পতাকা এবং জার্সি গায়ে গ্যালারিতেও যাচ্ছেন, যা কষ্ট দেয় রকিবুলকে। আমাদের রক্তক্ষরণে আজকে আমার কথা বাদ দেন, আমার ফ্যামিলিতে 2-4 জন মারা গেছেন। আজকে যে 30 লক্ষ লোক মারা গেছে, এত লক্ষ লোক মা বোন আমাদের ইজ্জত, তাদের পরিবার আছে না, তাদের ফ্যামিলি আছে না। তারা যখন এটা দেখে, এটা শুনে, তেহারি 5 লাখ রয়ে গেছে, যেগুলো এখন 10 লাখ 15 লাখ হয়েছে, বা স্বাধীনতা বিরোধী যারা রয়ে গেছে তাদেরই বংশধর। 68 বছর বয়সী সাবেক এই মুক্তিযোদ্ধা ক্রিকেটার দেশের হয়ে 2টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, 2বার বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে আগুনে পুড়ে ছাই প্রায় 1000 ঘর, সব হারিয়ে নিঃস্ব কয়েক হাজার মানুষ, আহত কয়েকজন। রাজধানীর ওয়ারীতে বহুতল ভবন থেকে নবজাতককে ফেলে দেওয়ার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের বিচারের দাবি স্থানীয়দের। এবং টাকার বিনিময়ে ভর্তি আর চাকরির পরীক্ষা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, পাল্টে ফেলা হয় ছবি স্বাক্ষর। আটকের পর জামিনে বেরিয়ে আবারও জড়ান অপরাধে। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।